হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2020 সালের রসায়ন প্রশ্নটা সলভ করব। এক নম্বর যে প্রশ্নটা দেওয়া আছে, এক নম্বর প্রশ্নের মধ্যে বলা আছে বিশুদ্ধ পানিতে OH মাইনাস এবং H প্লাস এর মোলার ঘনমাত্রার অনুপাত কত। আমরা জানি বিশুদ্ধ পানির ক্ষেত্রে যেই পানির আয়নিক গুণফল, এই আয়নিক গুণফল এর মান KW এর মান কত হয়? KW এর মান হয় 10^14। এই ক্ষেত্রে আমরা জানি KWটা কি? KWটা হচ্ছে H প্লাস এবং OH মাইনাস এই দুইটার ঘনমাত্রার যে গুণফল, এই গুণফলটা হচ্ছে 10^14। তাহলে আমরা পানিকে যদি ভাঙি আমরা কি পাই? পানিকে ভাঙলে আমরা পাই হচ্ছে একটা দুটো H প্লাস আয়ন উৎপন্ন, একটা H প্লাস আয়ন উৎপন্ন হয়, আর একটা হচ্ছে OH মাইনাস আয়ন উৎপন্ন হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতেছি একটা H প্লাস আয়ন এবং একটা OH মাইনাস আয়ন উৎপন্ন হয়, অর্থাৎ H প্লাস আয়নের ঘনমাত্রা এবং OH মাইনাস আয়নের ঘনমাত্রা প্রায় সেম হয়। এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে একটা H প্লাস এবং একটা OH মাইনাস এই দুটার ঘনমাত্রার গুণফলের মান হবে 10^14। তাহলে আমরা যদি বলি যে H প্লাস এটার ঘনমাত্রার মান কত হবে? এটার ঘনমাত্রার মান হবে 10^7। তাহলে আমরা যদি 10^14 এটাকে আমরা 2 দ্বারা ভাগ করলে আমরা পাবো হচ্ছে 10^7, আর OH মাইনাস এটার মান কত পাবো? এটার মান পাবো হচ্ছে 10^7। তাহলে আমাদের এখানে বলছে যে OH মাইনাস এবং H প্লাস এর মোলার ঘনমাত্রার অনুপাত কত। তাহলে আমরা যদি এখন মোলার ঘনমাত্রার অনুপাত বের করতে চাই তাহলে কী হবে? OH মাইনাস ডিভাইডেড বাই H প্লাস। তাহলে এখানে OH মাইনাস এটার মান পেয়েছি 10^7 আর H প্লাস এটার মান হচ্ছে 10^7। তাহলে অনুপাত কত হবে? অনুপাত হবে হচ্ছে 1। তাহলে আমার এখানে আনসার কত হবে? আনসার হবে 1। তারপর 2 নম্বর যে প্রশ্নটা দেওয়া আছে, 2 নম্বর প্রশ্নের মধ্যে বলা আছে অষ্টক সম্প্রসারণ এর উদাহরণ কোনটি? অষ্টক সম্প্রসারণ হচ্ছে কোনো একটা যৌগের সর্বশেষ কক্ষপথে, কোনো একটা যৌগের কেন্দ্রীয় পরমাণুর সর্বশেষ কক্ষপথে যদি 8টার চাইতে বেশি ইলেকট্রন থাকে তখন ওই যৌগটাকে বলা হয় অষ্টক সম্প্রসারণ যৌগ। তাহলে এখন আমার অষ্টক সম্প্রসারণ যৌগ কোনটা, এখন এটা বের করব। এখানে দেওয়া আছে ফসফরাস পেন্টাক্লোরাইড। তাহলে আমরা জানি ফসফরাসের সর্বশেষ শক্তি স্তরে 5টা ইলেকট্রন বিদ্যমান। তাহলে আমরা যদি 5টা ইলেকট্রনকে কীভাবে বসাই? একটা ইলেকট্রন, 2টা ইলেকট্রন, 3টা, 4টা এবং 5টা। তাহলে এই 5টা ইলেকট্রন ফসফরাস 5টা ক্লোরিনের সাথে শেয়ার করবে। তাহলে এখানে একটা ক্লোরিন আসবে একটা ইলেকট্রন নিয়ে, তাহলে এখানে একটা সমযোজী বন্ধন গঠিত হবে। এখানে একটা ক্লোরিন এসে এখানে একটা সমযোজী বন্ধন গঠন করবে। এখানে আরেকটা ক্লোরিন এসে এখানে আরেকটা সমযোজী বন্ধন গঠন করবে। তাহলে এখানে আরেকটা ক্লোরিন এসে এখানে আরেকটা সমযোজী বন্ধন, এবং এখানে আরেকটা ক্লোরিন এসে এখানে আরেকটা সমযোজী বন্ধন গঠন করবে। তাহলে এখন আমরা যদি দেখি ফসফরাসের সর্বশেষ শক্তি স্তরে মোট কতটা ইলেকট্রন আছে, তাহলে আমরা দেখব প্রত্যেকটা বন্ধনের মধ্যে মোট 2টা করে ইলেকট্রন বিদ্যমান। তাহলে এখানে ফসফরাসের সর্বশেষ শক্তি স্তরে 10টা ইলেকট্রন বিদ্যমান। তাহলে 10 এটা 8 থেকে কত বেশি? 8 থেকে 2 বেশি। যেহেতু ফসফরাসের সর্বশেষ শক্তি স্তরে এখন 8 থেকে 2টা ইলেকট্রন বেশি বিদ্যমান, সেহেতু আমরা বলতে পারি এখানে ফসফরাস পেন্টাক্লোরাইড হচ্ছে অষ্টক সম্প্রসারিত যৌগ। নিচের কোন তড়িৎদ্বারটি প্রমাণ বিজারণ বিভবের মান সবচেয়ে কম? প্রমাণ বিজারণ বিভবের একটা ছক দেওয়া আছে, ওই ছক থেকে তোমরা এটার মানগুলো মুখস্থ করে নিবা। এখানে আমরা জানি সোডিয়াম প্লাস, অর্থাৎ সোডিয়াম যে পরমাণুটা আছে এটার বিজারণ বিভবের মান সবচেয়ে কম। এখানে একটা বিক্রিয়া দেওয়া আছে, বিক্রিয়ার মধ্যে বলা আছে এ অফ এ থেকে বি উৎপন্ন হবে। বিক্রিয়াটির ক্ষেত্রে কোনটি বিক্রিয়ার হার নির্দেশ করে? তাহলে আমরা বিক্রিয়ার হার লেখার জন্য আমরা যেই কাজটা করি, আমরা বিক্রিয়ার হারকে মূলত আর দ্বারা প্রকাশ করি। আর ইকুয়ালস টু এখানে হয় বিক্রিয়কের ঘনমাত্রা ডিভাইডেড বাই সময়ের সময়ের পরিবর্তন ইকুয়ালস টু উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন ডিভাইডেড বাই সময়ের ঘনমাত্রার পরিবর্তন, ডি দ্বারা পরিবর্তন বোঝানো হয়। তাহলে এখন দেখো তো এখানে এই যে বিক্রিয়কটা আছে, এই বিক্রিয়কটা কত মোল আছে? এই বিক্রিয়কটা হচ্ছে এ মোল। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে 1/a। এবার বি যে উৎপাদটা উৎপন্ন হলো, উৎপাদ কত মোল আছে? বি মোল আছে। তাহলে আমরা লিখবো হচ্ছে 1/b। তাহলে এখন বিক্রিয়কের ক্ষেত্রে আমরা ইউজ করবো হচ্ছে মাইনাস, আর উৎপাদের ক্ষেত্রে আমরা ইউজ করবো হচ্ছে প্লাস। এখন আমার এই দুটার যে কোনো একটা আনসার হতে পারে। এখন আমরা চেক করব কোনটা
অপশনের মধ্যে দেওয়া আছে। আমরা যদি 1 নম্বর অপশনটা থেকে চেক করি, 1 নম্বর অপশনের মধ্যে এখানে দেখো দেওয়া আছে 1/a, কিন্তু এখানে কোনো 1/a দেওয়া নাই, তাহলে এটা হবে না। এবার 2 নম্বর যে অপশনটা আছে, 2 নম্বর অপশনের মধ্যে বলা আছে -1/a d(a) ডিভাইডেড বাই dt, তাহলে এখানে আমরা দেখতেছি -1/a d(a) ডিভাইডেড বাই dt, এই অপশন মানে এই আনসারটা আছে এখানে, তাহলে আনসার হবে বি। দুধের প্রোটিন কোনটি? দুধের প্রোটিন হচ্ছে কেসিন। এটা একটা মুখস্থ প্রশ্ন, এটা তোমরা মুখস্থ করে নিবা। নিচের কোন যৌগটি সিলভার দর্পণ পরীক্ষা দেয়? সিলভার দর্পণ পরীক্ষা আমরা সাধারণত ইউজ করি কার্বনিল মূলকের ক্ষেত্রে। কার্বনিল মূলক এটা 2 ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে অ্যালডিহাইড আর আরেকটা হচ্ছে কিটোন। অ্যালডিহাইড এবং কিটোন এর শনাক্তকরণ প্রক্রিয়ার পদ্ধতির ক্ষেত্রে আমরা দুটা মানে বিক্রিয়া করে থাকি। একটা হচ্ছে ফেয়ারলিং দ্রবণ পরীক্ষা, আর আরেকটা হচ্ছে টলেন বিকারক পরীক্ষা। তাহলে এই টলেন বিকারক যেই পরীক্ষাটা আছে, টলেন বিকারক পরীক্ষাটা মূলত সিলভার দর্পণ পরীক্ষা। তাহলে আমরা যদি কোনো একটা অ্যালডিহাইড এর সাথে টলেন বিকারকের বিক্রিয়া ঘটাই, সেই ক্ষেত্রে আমার এখানে সিলভার দর্পণ উৎপন্ন হয়, সিলভার দর্পণ উৎপন্ন হয়। কিন্তু কিটোন যেই পরমাণুটা আছে, কিটোন পরমাণুটা টলেন বিকারকের সাথে কোনো বিক্রিয়া দেয় না। তাহলে এখন আমার এখানে কি বলা আছে যে নিচের কোন যৌগটি সিলভার দর্পণ পরীক্ষা দেয়? তাহলে আমরা এখন কি দেখতে পেলাম যে টলেন বিকারক এটার সাথে অ্যালডিহাইডের বিক্রিয়ায় সিলভার দর্পণ উৎপন্ন হয়। তাহলে আমরা এখন চেক করব কোনটা অ্যালডিহাইড। 1 নম্বর যে অপশনটা দেওয়া আছে সেটা হচ্ছে প্রোপানন, কিটোন। তাহলে এই কিটোন কিন্তু টলেন বিকারকের সাথে কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, তাহলে এখানে আমার এই নাম্বার অপশনটা হবে না। 2 নম্বরে দেওয়া আছে প্রোপিন, অর্থাৎ একটা অ্যালকিন আমার এই টলেন বিকারক যেই মানে পরীক্ষাটা, এই পরীক্ষার মধ্যে কোনো বিক্রিয়া অংশগ্রহণ করে না। তারপর হচ্ছে প্রোপানল, এটা হচ্ছে একটা অ্যালকোহল, এটাও হবে না। তারপর দেওয়া আছে প্রোপানেল, তাহলে এই প্রোপানেল এটা একটা অ্যালডিহাইড, তাহলে আমার এখানে আনসার হবে অ্যালডিহাইড। 7 নম্বর এমসিকিউর মধ্যে বলা আছে বেনজিন বলয় সক্রিয়কারী মূলক কোনটি? যে সকল মূলকের মধ্যে শুধুমাত্র একক বন্ধন বিদ্যমান থাকবে তারা হচ্ছে বেনজিন বলয় সক্রিয়কারী মূলক, আর যে সকল মূলকের মধ্যে দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন বিদ্যমান থাকবে সেগুলো হচ্ছে বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী মূলক। তাহলে এখন আমার ফার্স্টে যে অপশনটা দেওয়া আছে, এই অপশনটার মধ্যে আছে NH2। তাহলে NH2 আমরা কি যদি এটা গাঠনিক সংকেত আকারে লিখি, তাহলে এটার মধ্যে শুধুমাত্র একক বন্ধন বিদ্যমান। তাহলে আমার এই NH2 যে মূলকটা আছে, এই NH2 মূলকটা হচ্ছে একটা বেনজিন বলয় সক্রিয়কারী মূলক, তাহলে আমার আনসার হবে এ। আমরা যদি 2 নম্বর অপশনটা চেক করি, এখানে আছে NO2। তাহলে এই NO2কে আমরা যদি একটু গাঠনিক সংকেত আকারে লিখি, তাহলে একটা হবে N, তারপর একটা হবে অক্সিজেন এভাবে, আর আরেকটার সাথে একটা সন্নিবেশ বন্ধন বিদ্যমান থাকবে। তাহলে এখানে একটা দ্বিবন্ধন বিদ্যমান, যেহেতু এটা দ্বিবন্ধন বিদ্যমান সেহেতু NO2 এটা হচ্ছে একটা নিষ্ক্রিয়কারী মূলক। তারপর CHO এটার গাঠনিক সংকেত হচ্ছে এভাবে, তাহলে এটার মধ্যে একটা দ্বিবন্ধন বিদ্যমান, তাহলে যেহেতু এটার মধ্যে দ্বিবন্ধন বিদ্যমান সেহেতু এটা হচ্ছে বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী মূলক SO3H। তাহলে SO3H আমরা যদি এটাকে লিখি তাহলে হবে অক্সিজেন, তারপর এদিকে একটা অক্সিজেন থাকবে আর এদিকে একটা OH হবে। তাহলে এটার মধ্যে দ্বিবন্ধন বিদ্যমান, যেহেতু এটা দ্বিবন্ধন বিদ্যমান সেহেতু আমার এখানে এটা হবে বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী মূলক। তারপর 8 নম্বর এমসিকিউর মধ্যে বলা আছে সোডিয়াম ক্লোরাইড এর সাথে H2O যোগ করলে কোনটি ঘটে? তাহলে আমরা যদি একটা সোডিয়াম ক্লোরাইড এটার মধ্যে কিছু পরিমাণ পানি দিই, তখন যে ঘটনাটা ঘটবে এই সোডিয়াম ক্লোরাইডটা হয়ে যাবে অ্যাকোয়াস। তাহলে আমরা সোডিয়াম ক্লোরাইড অ্যাকোয়াস যদি হয় তখন আমরা এই সোডিয়াম ক্লোরাইড অ্যাকোয়াসটাকে ভেঙে এভাবে লিখতে পারি Na+ আর হচ্ছে অ্যাকোয়াস Cl- অ্যাকোয়াস। তাহলে এখানে Cl- অ্যাকোয়াস এবং Na+ অ্যাকোয়াস আছে এই নাম্বার অপশনের মধ্যে, তাহলে আনসার হবে এ। 9 নম্বর যে এমসিকিউ আছে, 9 নম্বর এমসিকিউর মধ্যে বলা আছে হাইড্রোনিয়াম আয়নে কোন বন্ধন বিদ্যমান? হাইড্রোনিয়াম আয়ন কিভাবে উৎপন্ন হয়? হাইড্রোনিয়াম আয়ন উৎপন্ন হয় সাধারণত H2O যখন একটা H+ গ্রহণ করবে, তখন এই এখানে যেই আয়নটা উৎপন্ন হবে এটা হচ্ছে H3O+। তাহলে এখন H3O+ এর মধ্যে কি ধরনের বন্ধন বিদ্যমান এটা আমরা চেক করব। তাহলে H2O আমরা জানি H2O
এই H2O এর অক্সিজেনের মধ্যে দুইটি মুক্তজোড় ইলেকট্রন বিদ্যমান থাকে। তাহলে এই দুইটি মুক্তজোড় ইলেকট্রন একটি H প্লাসের সাথে সন্নিবেশ বন্ধন গঠন করে। তাহলে এখানে কি কি ধরনের বন্ধন আছে? এই যে বন্ধনগুলো, এগুলো হচ্ছে সমযোজী বন্ধন। আর এখানে H প্লাসের সাথে অক্সিজেনের মুক্তজোড় ইলেকট্রনের মাধ্যমে যে বন্ধনটা গঠিত হয় এটা হচ্ছে সন্নিবেশ বন্ধন। তাহলে হাইড্রোনিয়াম আয়নে কি কি ধরনের বন্ধন বিদ্যমান? হাইড্রোনিয়াম আয়নে একটা হচ্ছে সমযোজী বন্ধন আর একটা হচ্ছে সন্নিবেশ বন্ধন। তাহলে সমযোজী বন্ধন এবং সন্নিবেশ বন্ধন বিদ্যমান। নিচের কোনটি সত্য? কেডব্লিউ হচ্ছে পানির আয়নিক গুণফল। আমরা জানি পানির আয়নিক গুণফলের মান 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বিশুদ্ধ পানির ক্ষেত্রে আয়নিক গুণফলের মান হয় 10^14। তাহলে আমার এই নাম্বার যে অপশনটা দেওয়া আছে এই নাম্বার অপশনটা এটা ঠিক আছে। এবার 2 নাম্বার যে অপশনটা দেওয়া আছে পিকেডব্লিউ সমান 14। আমরা যদি এই কেডব্লিউটাকে পিকেডব্লিউর মাধ্যমে লিখি তাহলে 14 হবে, এটাও ঠিক আছে। তারপর এখানে দেওয়া আছে HCO+ অর্থাৎ হাইড্রোনিয়াম আয়ন এবং OH- অর্থাৎ হাইড্রোক্সিল আয়ন, এটার যে ঘনমাত্রার গুণফল এটাকে বলা হয় কেডব্লিউ, এটাও ঠিক আছে। কিন্তু ডি নাম্বার যে অপশনটা দেওয়া আছে ডি নাম্বার অপশনের মধ্যে বলা আছে কেডব্লিউ, এটার এককটা হবে মোলার। তাহলে এই কেডব্লিউ এর একক আমরা জানি কেডব্লিউ এর এককটা হয়ে থাকে হচ্ছে মোলার স্কোয়ার, কিন্তু এখানে দেওয়া আছে মোলার। তাহলে আমার এই অপশনটা ভুল। তাহলে যেহেতু এই অপশনটা ভুল, এখন বলছে নিচের কোনটি সত্য নয়, তাহলে আনসার হবে ডি। ক্রোমিক অ্যাসিড দ্বারা কাচপাত্র পরিষ্কার করার সময় কোন ধরনের বিক্রিয়া ঘটে থাকে? আমরা ফার্স্টে দেখব ক্রোমিক অ্যাসিড, এটার সংকেত কি? ক্রোমিক অ্যাসিড এটার সংকেত হচ্ছে K2Cr2O7 অর্থাৎ পটাশিয়াম ডাইক্রোমেট আর হচ্ছে H2SO4, এটার যে মিশ্রণ এটাকে বলা হয় ক্রোমিক অ্যাসিড। যখন তারা একসাথে অবস্থান করে তখন তাদের মধ্যে একটা বিক্রিয়া ঘটে, বিক্রিয়ার মধ্যে উৎপন্ন হয় K2SO4, তারপর উৎপন্ন হয় Cr2SO4 3 আর পানি উৎপন্ন হয় আর হচ্ছে জায়মান অক্সিজেন উৎপন্ন হয়। এই জায়মান অক্সিজেনটা সাধারণত কোনো একটা বিক্রিয়ার একটা জারণ বিক্রিয়া করাতে এই জায়মান অক্সিজেনটা কাজ করে থাকে। তাহলে এখানে বলা আছে ক্রোমিক অ্যাসিড দ্বারা কাঠপাত্র পরিষ্কার করার সময় কোন ধরনের বিক্রিয়া ঘটে থাকে? এখানে জারণ বিক্রিয়া ঘটে থাকে। তাহলে আনসার হবে জারণ বিক্রিয়া। আর্সেনিক এর কয়টি যোজন ইলেকট্রন আছে? যোজন ইলেকট্রন মানে হচ্ছে কোনো একটা পরমাণুর সর্বশেষ শক্তিস্তরে কতটা ইলেকট্রন বিদ্যমান, এটাকে বলা হয় যোজন ইলেকট্রন। তাহলে আমরা যদি এখন আর্সেনিকের ইলেকট্রনিক্স করি তখন আমরা দেখতে পাবো যে এটার সর্বশেষ শক্তিস্তরে কতটি ইলেকট্রন বিদ্যমান। আর্সেনিকের পারমাণবিক সংখ্যা হচ্ছে 33। তাহলে এখন আমরা যদি এটাকে ইলেকট্রনিক্স করি তাহলে আমরা কি পাবো? হচ্ছে আর্গন 3D4S, তারপর হচ্ছে 4P। তাহলে এখন আর্গন এখানে 18টা চলে যাবে, 18, 19, 20, 30, 33। তাহলে তার সর্বশেষ শক্তিস্তর হচ্ছে যে 4 নম্বর শক্তিস্তরটা হচ্ছে তার সর্বশেষ শক্তিস্তর, এবং সর্বশেষ শক্তিস্তরে মোট ইলেকট্রন আছে 3 আর 2 5টি। তাহলে আনসার হবে 5C। 13 নম্বর এমসিকিউর মধ্যে বলা আছে অ্যালকাইল হ্যালাইডের E2 অপসারণ বিক্রিয়ায় অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইডের ভূমিকা কি? তাহলে এখানে E2 অপসারণ বিক্রিয়া এটা হয়ে থাকে অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে। অ্যালকাইল হ্যালাইড এটার সঙ্গে হচ্ছে এরকম CH3 CH2 CH3 CH2Cl। এখন আমরা যদি এটার সাথে একটা পটাশিয়াম হাইড্রোক্সাইড অথবা একটা সোডিয়াম হাইড্রোক্সাইড নিই, এটা নিতে হবে অ্যালকোহলীয়। তাহলে অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড যদি আমরা নিই তাহলে এই সোডিয়াম হাইড্রোক্সাইড হবে অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এই সোডিয়াম হাইড্রোক্সাইডটা আমাদের কি হিসেবে কাজ করে? এখানে আমাদের এই সোডিয়াম হাইড্রোক্সাইডটা সাধারণত ক্ষার হিসেবে কাজ করে। তাহলে আনসার হবে ক্ষার। তারপর বলা আছে RH রিডবার্গ ধ্রুবক হলে হাইড্রোজেন পরমাণুর বর্ণালীতে বামার সিরিজের জন্য সর্বনিম্ন কত তরঙ্গ সংখ্যার রশ্মি বিকিরিত হয়? তাহলে আমরা যদি একটু বামার সিরিজের ক্ষেত্রে খেয়াল করি তাহলে বামার সিরিজের ক্ষেত্রে আমার এখানে আমরা ফার্স্টে নিউক্লিয়াস আঁকবো, এটা হচ্ছে নিউক্লিয়াস। তাহলে এটা হচ্ছে লাইমিন সিরিজ, এটা বামার সিরিজ, এটা পেস্টিন সিরিজ, এটা ফোন সিরিজ, এরকমভাবে আস্তে আস্তে বাড়তে থাকবে। বলছে সর্বনিম্ন কত তরঙ্গ সংখ্যার সর্বনিম্ন কখন হবে? তাহলে এখানে বলছে বামার সিরিজ। তাহলে বামার সিরিজের ক্ষেত্রে ইলেকট্রনটা আসবে হচ্ছে তোমার 2 নম্বর শক্তি স্তরে। যদি 2 নম্বর শক্তি স্তরে ইলেকট্রন আসে তাহলে এখানে N1 সমান হবে 2।
তাহলে এখানে সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা হবে যেই সিরিজটা বলা হবে এটার পাশের যে শক্তিস্তরটা এটা। তাহলে যদি ইলেকট্রনটা 3 নম্বর শক্তিস্তর থেকে 2 নম্বর শক্তিস্তরে আসে, তাহলে এই ক্ষেত্রে আমরা যেই তরঙ্গ সংখ্যাটা পাবো এটা হচ্ছে সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা, এবং যে তরঙ্গ দৈর্ঘ্যটা পাবো এটা হচ্ছে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য। ওকে, এখন আমরা যদি তরঙ্গ সংখ্যাটা বের করি তাহলে আমরা কি পাবো? আমরা জানি তরঙ্গ সংখ্যা 1/λ কে মিউ বার দ্বারা প্রকাশ করা হয়। এটার একটা সূত্র আছে, এটা সূত্রটা হচ্ছে r⁻ ইন্টু 1/n1² মাইনাস 1/n2²। তাহলে এখানে আমরা যদি মানগুলো বসাই r⁻ ইন্টু 1/n1, n1 এর মান কত? n1 এর মান হচ্ছে 2, তাহলে 2² মাইনাস 1/n2 এর মান হচ্ছে 3, তাহলে 3²। তাহলে এখানে r⁻ ইন্টু 1/4 মাইনাস 1/9। তাহলে এখন আমরা যদি একটু ক্যালকুলেশন করি r⁻ ইন্টু 4 আর 9, এটাকে লসাগু করলে হবে 36। তাহলে এই 4 দ্বারা 36কে ভাগ করলে আমরা পাবো হচ্ছে 9, আর 9 দ্বারা 36কে ভাগ করলে পাবো হচ্ছে 4। তাহলে আমরা পাইতেছি হচ্ছে 5 r⁻ ডিভাইডেড বাই 36। তাহলে আমরা এখন অপশনগুলো একটু চেক করবো, দেখবো কোথায় 5 r⁻ বাই 36 আছে। 5 r⁻ বাই 36 আছে আমার বি নাম্বার যে অপশনটা, বি নাম্বার অপশনে, তাহলে আনসার হবে বি। 15 নম্বর এমসিকিউর মধ্যে বলা আছে নিম্নের বিক্রিয়াগুলো হতে কার্বনের গণনাকৃত দহন তাপ কত? তাহলে এখানে আমার যে বিক্রিয়াটা মূলত কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হওয়ার বিক্রিয়া। তাহলে এখানে আমার ফার্স্টে একটা বিক্রিয়া আছে কার্বনে এনে হাফ অণু অক্সিজেন থাকবে আর কার্বন মনোক্সাইড উৎপন্ন হবে। আবার কার্বন মনোক্সাইডকে যদি আমরা হাফ অণু অক্সিজেনের সাহায্যে বিক্রিয়া ঘটাই তাহলে এখানে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। তাহলে মূলত বিক্রিয়াটা হচ্ছে কার্বনকে দহন করব, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। তাহলে এই দুটা বিক্রিয়ার সমষ্টি হচ্ছে আমার মূল বিক্রিয়াটা। তাহলে এখানে ডেল্টা এস এর মান দেওয়া আছে -111, আর এখানে ডেল্টা এস এর মান দেওয়া আছে -283। তাহলে যেহেতু আমার দুটা বিক্রিয়ার সমষ্টি হচ্ছে একটা বিক্রিয়া, সেহেতু আমরা এই দুটাকে একসাথে যোগ করলে আমরা ডেল্টা এস এর মান পেয়ে যাবো। তাহলে ডেল্টা এস সমান হবে -3 আর 1 4 8 1 9 2 1 3, তাহলে -394 কিলোজুল পার মোল। তাহলে এখানে আমার আনসার হবে -394 কিলোজুল পার মোল। তাহলে আনসার হবে বি। এই হলো 2020 সালের এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নটা ছিল, এমসিকিউ যে প্রশ্নটা রসায়নের, আমরা এটা ব্যাখ্যা সহ সলভ করলাম। তোমাদের যদি এই ভিডিওটাকে ভালো লাগে থাকে তাহলে তোমরা একটা লাইক দিতে পারো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। ধন্যবাদ সবাইকে।